সত্যিকারের শক্তিশালী মানুষরা কখনো ব্যাখ্যা করে না। আপনি কি কখনো একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন? যারা মদের টেবিলে সবচেয়ে বেশি কথা বলে, তাদের কথার ওজন প্রায়শই সবচেয়ে কম থাক। যারা কর্মক্ষেত্রে সামান্যতম প্রশ্নবিদ্ধ হলেই তাৎক্ষণিক ব্যাখ্যা দিতে ব্যস্ত হয়ে পড়ে, তাদেরকেই প্রায়শই সবার আগে কোণঠাসা করা হয়। যারা অনলাইনে সামান্য একটা মন্তব্যের জন্য পাল্টা বিশাল এক রচনা লিখে ফেলে, শেষ পর্যন্ত তারা প্রায়শই অন্যের চোখ হাসির পাত্রে পরিণত হয়। কিন্তু আরেক ধরনের মানুষ আছে, যাদের আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনি তাদের বিদ্রূপ করলে তারা হেসে চুপ করে থাক। আপনি তাদের প্রশ্ন করলে তারা চোখও তোলে না। আপনি তাদের উস্কালে যেন কিছুই শোনেনি, নিজের কাজ করে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এর কারণ কি? আজ আমি আপনার সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যা কিছুটা নির্মম হলেও অত্যন্ত বাস্তব। কেন সত্যিকারের শক্তিশালী মানুষও কখনো ব্যাখ্যা করে না? এমন নয় যে তাদের বলার কিছু নেই, এমন নয় যে তাদের মেজাজ ভালো, আর এমনও নয় যে তারা ঝামেলাকে ভয় পায়। বরং এর কারণ হল তারা অনেক আগেই একটি সত্য উপলব্ধি করেছে। আপনি যখনই ব্যাখ্যা করতে মুখ খুলবেন, আপনি তখনই হেরে গেছেন। চলুন আমরা প্রথমে একটি ক্লাসিক গল্প দিয়ে শুরু কর। বলতে গেলে হান রাজবংশের শুরুর দিকে হান শিন নামে একজন বিখ্যাত সেনাপতি ছিলেন। তারুণ্যে তিনি এতটাই দরিদ্র ছিলেন যে খাবারও জুটত না। প্রতিদিন কোমরে তলোয়ার ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াতেন। একদিন একজন কসাই তাকে থামিয়েছিল। প্রকাশ্যে তাকে অপমান করে বলল, তোমার উচ্চতা তো বেশ ভালো, আর প্রতিদিন তলোয়ার নিয়ে ঘোর। আসলে তুমি কি একজন কাপুরুষ? তুমি কি আমাকে মারার সাহস রাখো? যদি না পারো, তাহলে আমার প্যান্টের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে যাও। রাস্তার সবাই মজা দেখতে ভিড় জমিয়েছিল, হান শিনের প্রতিক্রিয়ার অপেক্ষায়। হান শিন সেই কসাইয়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর তিনি ঝুঁকে পড়লেন, মাটিতে শুয়ে পড়লেন, এবং সেই লোকটির প্যান্টের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে চলে গেলেন। পুরো রাস্তায় হাসির রোল পড়ে গেল। কেউ কেউ তাকে কাপুরুষ বলল, কেউ কেউ বলল তার জীবন শেষ। হান শিন কোনো ব্যাখ্যা দিলেন না, কোনো তর্ক করলেন না। সেই লোকটির সাথে লড়াই করতে উঠে দাঁড়ালেন না। তিনি নিজের পোশাক থেকে ধুলো ঝেড়ে ফেললেন এবং চলে গেলেন। পরে কি হল? পরে হান শিন একজন মহান সেনাপতি হলেন এবং ছুঁয়ের রাজা উপাধি পেলেন। তিনি নিজের জন্মস্থানে ফিরে এলেন, সেই কসাইকে খুঁজে বের করলেন। সেই কসাই ভয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, ভাবল তার মাথা কাটা যাব। হান শিন তাকে তুলে ধরলেন এবং একটি কথা বললেন, তখন আমি তোমাকে ভয় পাইন। আমার জীবন তোমার জন্য নষ্ট করার মতো ছিল না। দেখুন, যারা সত্যিকারের শক্তিশালী মানুষ, তারা কখনোই অযোগ্য মানুষের পেছন এক সেকেন্ডও নষ্ট করে না। হান শিন যদি সেদিন তলোয়ার বের করতেন সেই কসাইকে, তাকে তো অনেক আগেই সরকারি লোকেরা ধরে নিয়ে শিরশ্ছেদ করত। তাহলে পরে সেনাপতি বা রাজা হতেন কিভাবে? তিনি প্যান্টের নিচ দিয়ে হেঁটে গিয়েছিলেন, সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু যারা তাকে নিয়ে হেসেছিল পরে তারাই তার প্রজা হয়েছিল। এটাই হলো ব্যাখ্যা না করার শক্ত। কিন্তু এই নীতি সবাই বোঝে, তবে খুব কম মানুষই এটি বাস্তবে প্রয়োগ করতে পার। কেন? কারণ ব্যাখ্যা না করাত আসলে মানব প্রকৃতির পরিপন্থ। আমরা জন্মগতভাবে বুঝতে চাওয়া, স্বীকৃতি পেতে চাওয়া, এবং যখন কেউ আমাদের প্রশ্ন করে তখন নিজেদের প্রমাণ করতে চাই। এটা আমাদের জিনে খোদাই করা একটি প্রবৃত্তি। কিন্তু এই প্রবৃত্তি আমাদের বারবার অন্যের পাতা ফাঁদে ফেলে দেয়। তাহলে কেন ব্যাখ্যা করা উচিত নয়? আজ আমি 9টি দিক থেকে এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে দেব। প্রথম কারণ, আপনি যখনই ব্যাখ্যা করেন, আপনি অন্যের ফ্রেমিং এফেক্টের ফাঁদে পড়ে যান। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলা হয় ফ্রেমিং এফেক্ট। এর মানে কি? যে বিষয়টা ঠিক করে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ কর। যেমন মিটিংয়ে একজন সহকর্মী বল, আপনার এই প্রস্তাবের ধারণা বেশ স্পষ্ট, কিন্তু এটা কতটা বাস্তবসম্মত তা বলা কঠিন। এই কথার ফ্রেমিং এফেক্ট কি? তা হলো, আপনার প্রস্তাব হয়তো বাস্তবসম্মত নয়। একবার আপনি কথা বলা শুরু করলে, একবার আপনি ব্যাখ্যা করা শুরু করলে যে আমার প্রস্তাব কতটা বাস্তবসম্মত, আপনি ইতিমধ্যেই অন্য পক্ষের সেট করা বিষয়টা মেনে নিয়েছেন। আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে, আপনার প্রস্তাবের পক্ষে যুক্তি দিতে হবে। কিন্তু প্রশ্ন হল, আপনি কেন প্রমাণ করবেন? সেই সহকর্মী কেন আপনার বিচারক হবে? আপনি যত বেশি ব্যাখ্যা করবেন, তত বেশি দুর্বল হয়ে পড়বেন। আপনি যত বেশি তর্ক করবেন, তত বেশি যেন অন্য পক্ষকে সেই আপনি সত্যিই খুব চিন্তিত স্ক্রিপ্টটি সম্পূর্ণ করতে সাহায্য করছেন। ঝুজাংজি সকালে 3, সন্ধ্যায় 4 গল্পটি বলেছিলেন। এক বানর পালক বানরদের বলল, সকালে তোমাদের 3টি বাদাম দেব, আর সন্ধ্যায় 4। বানররা রেগে গেল। বানর পালক তৎক্ষণাৎ কথা পাল্টে বলল, তাহলে সকাল। বানর পালক তৎক্ষণাৎ কথা পাল্টে বলল, তাহলে সকালে 4টি, আর সন্ধ্যায় 3। বানররা খুশি হয়ে গেল। বাদামের মোট সংখ্যা বদলায়নি, শুধু বলার ধরনটা পাল্টেছিল। বানররা এতেই সন্তুষ্ট হয়ে গেল। আপনি ভাবেন আপনি মানুষ, আসলে কখনো কখনো আপনি সেই বানরদের থেকে খুব একটা আলাদা নন। প্রতিপক্ষের কথার ফাঁদে পড়, তবুও ভাবে যে তারা যুক্তি দেখাচ্ছে। ব্যাখ্যা না কর, মানে এই ফাঁদ থেকে বেরিয়ে আস। আপনি যদি তার কথায় কান না দেন, তার ফাঁদ অকার্যকর হয়ে যায়। আমি এমন একজনকে চিন, যাকে কর্মক্ষেত্রে সহকর্মীরা প্রকাশ্যে তার অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। সাধারণ মানুষ হল, অনেক আগেই লাফিয়ে উঠে ব্যাখ্যা দিত, কিন্তু সে দেন শুধু হেসেছিল এবং বলেছিল, আপনি ঠিকই বলেছেন, আমি ফিরে গিয়ে আবার চেষ্টা করব। তারপর কি হল? 3 মাস পর সে সরাসরি একটি বড় প্রকল্প নিয়ে হাজির হল, ফলাফল দিয়ে জবাব দিল।
শুরু থেকে শেষ পর্যন্ত। সে একটিও ব্যাখ্যা দেন, কিন্তু সবাই বুঝতে পেরেছিল এটাই ব্যাখ্যা না করার শক্ত। আপনি কাজ দিয়ে কথা বলেন, মুখ দিয়ে নয়। দ্বিতীয় কারণ, আপনি একবার ব্যাখ্যা করলেই প্রতিপক্ষকে আরও জড়িয়ে পড়ার সুযোগ দেন। আপনি কি কখনো খেয়াল করেছেন, যারা ঝামেলা করতে ভালোবাস তারা আপনার পাল্টা জবাবকে ভয় পায় না, বরং আপনি তাদের পাত্তা না দিলে ভয় পায়। আপনি একটি জবাব দিল, তার কাছে দ্বিতীয়টি বলার সুযোগ আস। আপনি একবার ব্যাখ্যা করল, তার কাছে পরের বার প্রশ্ন তোলার সুযোগ আস। আপনি তার সাথে যুক্তি দেখাল, সে আপনার সাথে আবেগ নিয়ে কথা বলবে। আপনি তার সাথে আবেগ নিয়ে কথা বলবেন, সে আপনার সাথে তার অবস্থান নিয়ে কথা বলবে। আপনি কখনোই জিততে পারবেন না, কারণ তার উদ্দেশ্য কখনোই পরিষ্কার করা ছিল না বোঝান, বরং আপনাকে তার কাদামাটিতে টেনে নিয়ে যাওয়া এবং আপনার সাথে গড়াগড়ি খাও। একেই বলে ইমোশনাল ব্ল্যাকমেইল। যারা আপনাকে কথা দিয়ে আঘাত করে, তারা আসলে আপনার উপর ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। তারা একটি কথা, একটি চাহনি, একটি সুর ব্যবহার করে আপনাকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য কর। আপনি প্রতিক্রিয়া দেখালে তারা জিতে যায়। মনোবিজ্ঞানী সুসান ফরওয়ার্ড খুব স্পষ্টভাবে বলেছেন, আপনি যদি তার অভিনয় না করেন তবে সে আর অভিনয় করতে পারবে না। সীমা এই নীতিটি সবচেয়ে ভালো বুঝতেন। ঝুগে লিয়াং তাকে নারীর পোশাক পাঠিয়েছিলেন তাকে অপমান করার জন্য। তিনি শুধু রাগী করেননি, বরং সেই পোশাক পরেছিলেন এবং দুধকে হেসে বলেছিলেন ধন্যবাদ। ঝুগে লিয়াং রাগে রক্ত বমি করেছিলেন। সীমা অক্ষত ছিলেন, তিনি অভিনয় করেননি। তাই ঝুগে লিয়াংয়ের নাটক আর চলেন। আরেকটি আধুনিক গল্প বল। একজন প্রবীণ ব্যবসায়ী তার প্রতিদ্বন্দ্বীর দ্বারা একটি শিল্প ফোরাম প্রকাশ্যে অপমানিত হয়েছিলেন। বলা হয়েছিল যে তার পণ্যের মান খারাপ। অন্য কেউ হলে অনেক আগেই আইনজীবীর চিঠি পাঠাত, সংবাদ সম্মেলন করত এবং দীর্ঘ রচনা লিখত। তিনি তা করেন। তিনি তার কাস্টমার সার্ভিস টিমকে দিয়ে গত 5 বছরের গ্রাহকদের ভালো রিভিউয়ের স্ক্রিনশটগুলো দিয়ে একটি লম্বা ছবি তৈরি করালেন। তারপর একটি পোস্ট করলেন, আপনাদের বিশ্বাস করার জন্য ধন্যবাদ। সেই পোস্টে তেমন কোনো মন্তব্য আসেন, কিন্তু 3 দিন পর তার অর্ডার 40% বেড়ে গেল। যারা তার বদনাম করছিল তারা নিজেরাই অদৃশ্য হয়ে গেল। দেখুন, জবাব না দেওয়া দুর্বলতা নয়, বরং মঞ্চটা অন্যকে ছেড়ে দেও। তাদেরকে একা অভিনয় করতে দেও। একা অভিনয় করতে করতে দর্শক চলে যায়। তৃতীয় কারণ, আপনি যখনই ব্যাখ্যা দেন তখনই আপনি আপনার মানসিক শক্তি ক্ষয় করেন। আপনার কি এমন অনুভূতি হয়, সকালে যখন বের হন আপনার শক্তি পুরো থাক, কারো সাথে ঝগড়া করলে শক্তি অর্ধেক কমে যায়, রাতে বিছানায় শুয়ে সেই কথাগুলো বারবার মনে পড়তে থাকে, শক্তি আরও অর্ধেক কমে যায়, পরের দিন সকালে ঘুম থেকে উঠে বের হওয়ার আগেই আপনার শক্তি ফুরিয়ে যায়। সেই কথাগুলো যা আপনাকে উত্তেজিত করে তোলে, সেই বিতর্কগুলো যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, সেই দৃশ্যগুলো যা পরে যত ভাবেন তত রাগ হয়, এগুলো সবই আপনাকে একটু একটু করে শেষ করে দেয়। আপনি ভাবেন আপনি আপনার সম্মান রক্ষা করছেন, আসলে আপনি আপনার জীবন ক্ষয় করছেন। মনোবিজ্ঞানের গবেষণা অনেক আগেই আমাদের জানিয়েছে, রাগ সবচেয়ে ব্যয়বহুল আবেগগুলির মধ্যে একটি। এটি শুধু আপনার শক্তি নষ্ট করে না, আপনার বিচার ক্ষমতাও ধ্বংস করে, আপনার সুখের অনুভূতি দুর্বল করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সবচেয়ে খারাপ দিক হল, এটি আপনাকে ভুলিয়ে দেয় যে আপনি আসলে একটি ভালো জীবনযাপন করতে চেয়েছিলেন। মনোবিজ্ঞানী ড্যানিয়েল গোলম্যান তার ইমোশনাল ইন্টেলিজেন্স বিয়ে উল্লেখ করেছেন, আবেগের নিয়ন্ত্রণহীনতা সরাসরি জ্ঞানীয় ক্ষমতাকে প্রভাবিত কর। আবেগের নিয়ন্ত্রণহীনতা সরাসরি জ্ঞানীয় ক্ষমতাকে প্রভাবিত কর। আবেগের নিয়ন্ত্রণহীনতা সরাসরি জ্ঞানীয় ক্ষমতাকে প্রভাবিত কর। রাগান্বিত অবস্থায় মানুষের আইকিউ স্বাভাবিকের চেয়ে 10 থেকে 15% পর্যন্ত কমে যেতে পার। স্বাভাবিকের চেয়ে 10 থেকে 15% পর্যন্ত কমে যেতে পার। এর মানে হল, যখন আপনি ব্যাখ্যা করতে বা তর্ক করতে ব্যস্ত থাকেন, যখন আপনি ব্যাখ্যা করতে বা তর্ক করতে ব্যস্ত থাকেন, তখন আপনি আসলে আপনার বুদ্ধিহীন সত্তা দিয়ে এমন একজন ব্যক্তির মুখোমুখি হচ্ছেন যে আপনাকে উস্কে দিতে প্রস্তুত। আপনি জিততে পারবেন না, কারণ আপনি অযোগ্য নন, বরং আপনি আবেগের দ্বারা জিম্মি হয়ে গেছেন। জেং গুফানের একটি উক্তি আছে, 3 জনের সাথে তর্ক করো না। জেং গুফানের একটি উক্তি আছে, 3 জনের সাথে তর্ক করো। ভদ্রলোকের সাথে খ্যাতি নিয়ে তর্ক করো না। ছোট মনের মানুষের সাথে লাভ নিয়ে তর্ক করো না। এবং মহাবিশ্বের সাথে কৌশল নিয়ে তর্ক করো না। কেন ছোট মনের মানুষের সাথে লাভ নিয়ে তর্ক করবে না? কারণ আপনি তাদের সাথে পারবেন না। আপনি তাদের সময়কে হারাতে পারবেন না। ছোট মনের মানুষের কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, তারা আপনার সাথে সারা জীবন সময় নষ্ট করতে পারে। আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে, পরিবারকে দেখাশোনা করতে হবে, আপনার পথ চলতে হবে। আপনি যদি তাদের সাথে সময় ব্যয় করেন, তাহলে আপনি হেরে যাবেন। আমি একজন যুবককে দেখেছি যে অনলাইনে অন্যদের সাথে ঝগড়া করত, সন্ধ্যা 8টা থেকে ভোর 2টো পর্যন্ত ঝগড়া করত, 3000-এরও বেশি শব্দের দীর্ঘ লেখা লিখত। পরের দিন অফিসে গিয়ে বস তাকে বকাঝকা করলেন। সেই সপ্তাহে তার মন ভালো ছিল না, কাজে বেশ কয়েকটি ভুল করল। শেষ পর্যন্ত যার সাথে সে ঝগড়া করেছিল সে এই ঘটনা ভুলেই গেছে। অন্য একটি আইডি নিয়ে অন্যদের গালিগালাজ করা চালিয়ে যাচ্ছ, শুধু সে নিজেই এখনো মন খারাপ করে আছে। সে পুরো 1 সপ্তাহ ব্যয় করেছে এমন একটি কথার জন্য যা নিয়ে চিন্তা করার যোগ্যই ছিল না। সুতরাং ব্যাখ্যা না করাটা দুর্বলতা নয়, বরং অযোগ্যতা। আপনি আমাকে 1 মিনিটও সময় নষ্ট করানোর যোগ্য নন। আমার সময় আপনার কথার চেয়ে মূল্যবান। চতুর্থ কারণ,
আপনি একবার ব্যাখ্যা করলেই আপনার সব গোপন তথ্য প্রতিপক্ষের কাছে প্রকাশ হয়ে যায়। অন্যরা যখন আপনাকে আক্রমণ করে তারা সবচেয়ে বেশি কি দেখতে চায়? আপনার প্রতিক্রিয়া। আপনি যখন উত্তেজিত হন, সে খুশ। আপনি রেগে আছেন, সে আত্মতৃপ্ত। আপনি নিজেকে প্রমাণ করতে মরিয়ে, তখন সে জানে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যত বেশি ব্যাখ্যা করবেন, সে তত বেশি আপনার দুর্বলতা কোথায় তা জানতে পারব। যারা সত্যিকারের ওস্তাদ, তারা কখনোই কাউকে নিজেদের গোপন কৌশল জানতে দেয় না। তারা তাদের আবেগ লুকিয়ে রাখে, প্রতিক্রিয়া দমন করে এবং নিজেদেরকে রহস্যময় করে তোল। ফান লি গৌজিয়ানের রাজ্যকে পরাজিত করতে সাহায্য করেছিলেন। তিনি খ্যাতি ও সাফল্য অর্জন করেন। কিছু লোক তাকে হিংসা করত এবং গুজিয়ানের কাছে তার সম্পর্কে খারাপ কথা বলত। ফান লি কোনো ব্যাখ্যা দেননি, কোনো আনুগত্য প্রকাশ করেননি, বা নিজেকে কতটা অনুগত তা প্রমাণ করার চেষ্টা করেন। তিনি একটি কাজ করেছিলেন, পদত্যাগ করে চলে গিয়েছিলেন। শিশিকে নিয়ে 5 হ্রদে নৌকায় ভেসে বেড়ান। পরে গৌজিয়ান কতজন যোগ্য কর্মকর্তাকে হত্যা করেছিলেন। ওয়েন ঝং মারা যান, জি রান মারা যান, শুধুমাত্র ফান লি বেঁচে ছিলেন এবং তাও ঝুগং হিসেবে জীবনযাপন করেন। 3 বার সম্পদ দান করেন, 3 বার সবচেয়ে ধনী ব্যক্তি হন। দেখুন, যারা ব্যাখ্যা করেন না, শেষ পর্যন্ত তারাই জেতেন। এবার একটি আধুনিক ঘটনা বল। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মিথ্যা অভিযোগের মাধ্যমে ফাঁসানো হয়েছিল। কোম্পানি তদন্তের জন্য লোক পাঠায়। তিনি তাড়াহুড়ো করে ব্যাখ্যা করেন, চারিদিকে অভিযোগ করে বেড়ান, কোনো দীর্ঘ চিঠি লেখেন। তিনি একটি কাজ করেছিলেন, সমস্ত আর্থিক রেকর্ড গুছিয়ে রেখেছিলেন, সমস্ত আর্থিক রেকর্ড গুছিয়ে টেবিলে রেখেছিলেন, সমস্ত আর্থিক রেকর্ড গুছিয়ে রেখেছিলেন। তারপর 3 দিনের ছুটি নিয়েছিলেন। স্ত্রী ও সন্তানদের সাথে বাড়িতে গিয়েছিলেন। তদন্ত দল 3 দিন ধরে তদন্ত করল, কিন্তু কোনো সমস্যা খুঁজে পেল না। তিনি কাজে ফিরে এলেন। পদ অক্ষত রিল, বেতন কমেন, কিন্তু সবাই জেনে গেল। এই লোকটির আত্মবিশ্বাস আজ। যদি আপনার মনে কোনো পাপ না থাক, তাহলে ব্যাখ্যা করার দরকার কি? আপনি যত বেশি ব্যাখ্যা করবেন, তত বেশি মনে হবে যেন কোনো সমস্যা আজ। পঞ্চম কারণ, আপনি ব্যাখ্যা করেন না কারণ আপনার আরও গুরুত্বপূর্ণ কাজ আজ। আপনি পালিয়ে যাচ্ছেন না, আপনি বেছে নিচ্ছেন। আপনি অর্থহীন ঝগড়ায় সময় নষ্ট না করার সিদ্ধান্ত নেন। আপনি অন্যদের আবেগ আপনার জীবনের ছন্দকে প্রভাবিত করতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিবার বাইরের। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিবার বাইরের প্ররোচনায় বিস্ফোরিত হবেন না, বরং আবেগগুলোকে নিজের কাছে ফিরিয়ে দিতে শিখুন। আপনি বুঝতে শুরু করেন, প্রকৃত শক্তি সবাইকে বোঝানো নয়, বরং সবার আপনাকে বোঝার প্রয়োজন নেই। আপনি ক্রমশ শান্ত হচ্ছেন এবং ব্যাখ্যা করতে আরও বেশি অনিচ্ছুক হচ্ছেন। নির্বে নিজেকে গড়ে তুলতে আরও বেশি পছন্দ কর। নির্বে নিজের কাজ করতে আরও বেশি পছন্দ কর। আপনি ঝগড়া থেকে দূরে সরে যেতে শুরু করেন, লক্ষ্যের কাছাকাছি আসেন। আপনি বিতর্ক থেকে নিজেকে মুক্ত করতে শুরু করেন এবং ভেতরের শান্তিতে পৌঁছান। আপনি আর সহজে অপমানিত হন না, কারণ আপনি অবশেষে জানেন যা আপনাকে উত্তেজিত করে তোল। কারণ আপনি অবশেষে জানেন যা আপনাকে উত্তেজিত করে তোল তা আপনার ভেতরের অপূর্ণ অংশ। আর আপনি ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তুলছেন, কোনো বিতর্কে জিতে নয়, বরং জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে। আমার এক বন্ধু ব্যবসা কর, তার একটি নীতি আছে, সে গ্রাহকদের সাথে তর্ক করে না। গ্রাহক যদি বলে দাম বেশ, সে বলে ঠিক আছে, আমি অন্য কোনো উপায় দেখ। গ্রাহক যদি বলে পণ্য ভালো না, সে বলে পরামর্শের জন্য ধন্যবাদ, আমি ফিরে গিয়ে এটি ঠিক করব। সে কখনো একটি অতিরিক্ত কথাও বলে না। কেউ তাকে জিজ্ঞেস করল, আপনি এত নরম, ভয় পান না যে আপনাকে ঠকানো হবে? সে বল, আমি কিসের ভয় পাব, আমার ব্যাখ্যা করার সময় আজ। তার চেয়ে বরং একজন নতুন গ্রাহক খুঁজে বের কর। আমি ব্যাখ্যা করার সময় বাঁচিয়ে 1 বছরে 5 লক্ষ ইউয়ান বেশি আয় করতে পার। যারা আমার সাথে তর্ক কর, তারা এখনও অন্যদের সাথে তর্ক করছে। কথাটা কর্কশ, কিন্তু যুক্তিটা ঠিক। ষষ্ঠ কারণ, আপনি ব্যাখ্যা করেন না। এটি আত্মস্বীকৃতির একটি গভীর স্তর। যখন আপনি কারো আঘাতের জবাব না দেওয়ার সিদ্ধান্ত নেন, যখন আপনি কারো আঘাত বা ক্ষতির জবাব না দেওয়ার সিদ্ধান্ত নেন, এর কারণ এই নয় যে আপনি কষ্ট পাচ্ছেন, বরং কারণ আপনি অবশেষে একটি জিনিস শিখেছেন, বরং কারণ আপনি অবশেষে একটি জিনিস শিখেছেন, বরং কারণ আপনি অবশেষে একটি জিনিস শিখেছেন। অন্যদের মূল্যায়ন নিজের পরিচয়ের ট্যাগ হিসেবে না দেখ। আপনি অবশেষে বুঝতে পেরেছেন অন্যরা আপনাকে কি বলে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আপনি নিজেও নিজেকে সেভাবে দেখেন কিন। মনোবিজ্ঞানে এটিকে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল বলা হয়। একজন ব্যক্তির নিজের মূল্য স্বাধীনভাবে বিচার করার ক্ষমতা আছে কিনা, নিজের মূল্য স্বাধীনভাবে বিচার করার ক্ষমতা আছে কিনা, অন্যদের মূল্যায়নের উপর নির্ভর না কর, নিজের অস্তিত্ব নিশ্চিত করতে পারে কিন। মনোবিজ্ঞানী জুলিয়ান রটার নিয়ন্ত্রণ বিন্দুর তত্ত্ব নিয়ে গবেষণার সময় আবিষ্কার করেন। ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল সম্পন্ন ব্যক্তিরা বাইরের মূল্যায়নে কম প্রভাবিত হন। সমালোচনা ও প্রশ্নের মুখোমুখি হলে তাদের আবেগ আরও স্থিতিশীল থাকে, কর্ম আরও দৃঢ় হয়। দীর্ঘমেয়াদে তারা সহজেই সাফল্য অর্জন করেন, কারণ তাদের অন্যের মুখের মাধ্যম, কারণ তাদের অন্যের মুখের মাধ্যম, কারণ তাদের অন্যের মুখের মাধ্যম নিজেদের পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হয় না। সত্যিকারের শক্তিশালী ব্যক্তির অনেক আগেই বুঝে গেছেন আপনি সেই বিদ্রূপ নন, আপনি সেই বিদ্রূপ নন, আর সেই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তও নন। আপনি সেই মেসেজ নন যার উত্তর আসেনি, কিংবা সেই অযৌক্তিক অভিযোগও নন। আপনি সেই ব্যক্তি যিনি প্রতিদিন সকালে উঠে কঠোর পরিশ্রম করেন। আপনি সেই ব্যক্তি যিনি প্রতিদিন সকালে উঠে কঠোর পরিশ্রম করেন, যিনি কষ্ট চেপে রেখেও অন্যের আবেগ সামলান, যিনি কাঁদতে চাইলেও দাঁতে দাঁত চেপে ধরে থাকেন, নিজেকে ভেঙে পড়তে দেন না। আপনি ব্যাখ্যা করেন না,
কারণ আপনার বলার মতো কিছু নেই তা নয়, বরং কারণ আপনার আর বলার প্রয়োজন নেই। আমার একজন প্রবীণ সহকর্মীর সাথে পরিচয় হয়েছিল, যিনি অবসরের আগে তার ইউনিটের প্রধান ছিলেন। তিনি যখন পদে ছিলেন, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করা হয়েছিল এবং অসংখ্য বেনামি চিঠি লেখা হয়েছিল। তিনি একবারও ব্যাখ্যা করেননি এবং একবারও তদন্ত করেনন। কেউ তাকে জিজ্ঞেস করেছিল, আপনার ভয় করে না? তিনি বলেছিলেন, আমার কিসের ভয়? আমি কেমন মানুষ তা আমি নিজেই জান। তারা একটা চিঠি লিখলেও আমি কেমন মানুষ তা বদলাতে পারবে না। যদি আমি ব্যাখ্যা করতে যাই, তবে সেটাই প্রমাণ করবে যে আমার আত্মবিশ্বাস নেই। এই কথাটি পরিষ্কার করে দেয়, আপনি কেমন মানুষ তা অন্যের অনুমোদনের প্রয়োজন নেই। সপ্তম কারণ, প্রতিক্রিয়া জানানো অতীতের অভ্যাস, প্রতিক্রিয়া না জানানো ভবিষ্যতের জ্ঞান। অনেকেই নীরব থাকতে চান না, কারণ তারা ভয় পান ব্যাখ্যা না করলে তার মানে কি আমি নীরবে মেনে নিচ্ছি। যদি আমি চুপ থাকি, তারা কি আরও বেপরোয়া হয়ে উঠবে। আমি নিজেকে আটকে রাখছি, এটা কি খুব বেশি কাপুরুষতা? এটা হলো প্রতিক্রিয়াশীল ব্যক্তিত্বের অভ্যাস। সবসময় মনে হয় কিছু একটা করতেই হবে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু মনোবিজ্ঞান অনেক আগেই দেখিয়েছে, প্রতিক্রিয়া যত দ্রুত হয় তত সহজে আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিক্রিয়া যত দ্রুত হয় তত সহজে আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিক্রিয়া যত ধীর হয় তত বেশি প্রজ্ঞা দ্বারা পরিচালিত হয়। জবাব না দেওয়া পিছিয়ে যাওয়া নয়, বরং আবেগিক পরিপক্কতার একটি প্রকাশ। ঠিক যেমন একজন বক্সার প্রতিটি ঘুষির পাল্টা জবাব দেয় না, বরং প্রতিপক্ষের দুর্বলতার জন্য অপেক্ষা করে এবং এক আঘাতেই জয়ী হয়। আপনি শান্ত থাকতে পারেন, এর মানে এই নয় যে আপনার রাগ নেই, বরং আপনি জানেন যে আগুন কোথায় জ্বালাতে হবে। আপনি রাগ দমন করতে পারেন, এর মানে এই নয় যে আপনার আবেগ নেই, বরং আপনি জানেন যে আবেগ আরও মূল্যবান লক্ষ্যের দিকে প্রবাহিত হওয়া উচিত। জীবন এমন নয় যে প্রতিটি ঘুষিরই পাল্টা জবাব দিতে হবে। জীবন এমন নয় যে প্রতিটি ঘুষিরই পাল্টা জবাব দিতে হবে। কখনো কখনো যা আপনাকে সম্পূর্ণ বদলে দেয় তা কোনো বিতর্কে জেতা নয়, বরং একটি কথা ছেড়ে দেও, একটি ইতিহাসকে ছেড়ে দেও। একবার আপনি জবাব দেওয়া বন্ধ করলে আপনি আর আটকে থাকবেন না। একবার আপনি জবাব দেওয়া বন্ধ করলে আপনি অতীতের সেই সহজ প্রবণতাকে উল্টে দেন। অতীতের সেই নিজেকে পরিবর্তন করে দেয় যে সহজে উত্তেজিত হতো, নিয়ন্ত্রিত হত। শুরুর দিকে জেং গুফানো খুব অধৈর্য ছিলেন। কেউ তাকে কিছু বললেই তিনি তর্ক করে বোঝাতে চাইতেন। পরে তিনি অনেক বড় ধাক্কা খান, সহকর্মীরা তাকে এড়িয়ে চলত, সম্রাট তাকে অবহেলা করতেন। ৩ বছর বাড়িতে শোক পালন করেন। সেই ৩ বছর তিনি তাওতে চিং পড়েন। যখন তিনি পড়ছিলেন পৃথিবীর সবচেয়ে কোমল জিনিসটি সবচেয়ে কঠিন জিনিসকে জয় করে, তখন হঠাৎ তিনি বুঝতে পারলেন। পরে তিনি তার ডায়েরিতে লেখেন, যারা সবকিছুতে জয় পরাজয় নিয়ে তর্ক করে শেষ পর্যন্ত তারাই হেরে যায়। তারপর থেকে তিনি বদলে গেলেন। কেউ তাকে কিছু বললে তিনি হাসতেন, কেউ তাকে তিরস্কার করলে তিনি জবাব দিতেন না, কেউ তাকে ফাঁদে ফেললে তিনি সহ্য করতেন। তিনি নিজেকে একজন নীরব মানুষে পরিণত করলেন। তার সমস্ত শক্তি সৈন্য প্রশিক্ষণ ও যুদ্ধে ব্যয় করতেন। পরে তিনি তিয়ানজিং জয় করেন এবং পুনরুত্থানকারী মন্ত্রীদের মধ্যে প্রধান হন। জবাব না দেওয়া দুর্বলতা নয়, বরং শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার কর। অষ্টম কারণ, জবাব না দেও এক ধরনের উন্নত সীমানা বোধ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যারা সব সময় আপনাকে ব্যাখ্যা করতে চায়, আসলে তারা কি চায়? তারা আপনার মনোযোগ চায়, আপনার আবেগ চায়। তারা চায় আপনি তাদের গুরুত্ব দিন। আপনি যখনই ব্যাখ্যা করেন, তারা তা পেয়ে যায়। সাড়া না দেওয়া মানেই তাদেরকে বলা যে আমার সময় নষ্ট করার যোগ্য আপনি নন। এটি এক ধরনের সীমানা জ্ঞান। মনোবিজ্ঞান বলে, যাদের সীমানা জ্ঞান শক্তিশালী তারা সবচেয়ে হালকাভাবে বাঁচ, কারণ তারা জানে কি তাদের নিজস্ব আর কি অন্যের ব্যাপার। অন্যের আবেগ, অন্যের ব্যাপার, অন্যের মূল্যায়ন, অন্যের ব্যাপার, অন্যের সমস্যাও অন্যের ব্যাপার। আপনি যদি গ্রহণ না করেন, তবে তা আপনার নয়। মনোবিজ্ঞানী ব্রেনি ব্রাউন তার গবেষণায় দেখেছেন, যাদের সীমানা জ্ঞান স্পষ্ট, তাদের উদ্বেগ কম থাকে, আন্তঃব্যক্তিক সম্পর্ক স্বাস্থ্যকর হয় এবং সুখের অনুভূতিও বেশি হয়, কারণ তাদের মানসিক শক্তি অযথা নষ্ট হয় না, বরং তা সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীভূত থাক। আমি একজন বৃদ্ধকে দেখেছি, কোম্পানিতে তার সম্পর্কে গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখানন। মিটিংয়ে তিনি একটি কথা বললেন, সম্প্রতি মনে হচ্ছে কেউ আমার প্রতি খুব আগ্রহ, আমার ব্যাপারে জানতে চায়। আমি পরামর্শ দেব আপনি আমার মাকে জিজ্ঞাসা করুন, তিনিই সবচেয়ে ভালো জানেন। পুরো হল হাসিতে ফেটে পড়ল। এভাবেই গুজবটি ছড়িয়ে গেল। তিনি গ্রহণ করলেন না, ব্যাখ্যাও করলেন না, গুজব ছড়ানো ব্যক্তিকে বরখাস্ত করলেন না। একটি মজার কথার মাধ্যমে তিনি সীমানা নির্ধারণ করলেন, আমার ব্যক্তিগত বিষয়, আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটাই হলো উচ্চস্তরের সীমানা জ্ঞান। ব্যাখ্যা না করা, জড়িয়ে না পড়া, অন্যের সমস্যাকে নিজের সমস্যায় পরিণত না কর, অন্যের সমস্যাকে নিজের সমস্যায় পরিণত না কর। নবম কারণ, প্রতিক্রিয়া না জানান নিজের প্রতি সর্বোচ্চ সম্মান। এই শেষ বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কয়েক দশক ধরে বেঁচে আছেন, কত কষ্ট সহ্য করেছেন, কত পরিশ্রম করেছেন আজকের এই অবস্থানে পৌঁছাত। কেন আপনি অন্যের একটি কথায় আপনার দিনের মেজাজ নষ্ট করবেন? যে ব্যক্তি আপনাকে অযোগ্য বলেছে, সে কি আপনার এক পয়সাও ভাড়া দিয়েছে? যে ব্যক্তি আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, সে কি আপনার জন্য গভীর রাতে 1 মিনিটও জেগেছে? যে ব্যক্তি আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করেছে,
আপনি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তারা কি কখনো আপনাকে সাহায্য করেছে? তারা শুধু পাশে দাঁড়িয়ে মুখ নাড়াচাড়া কর আপনাকে কষ্ট দিতে চেয়েছিল। যদি আপনি তাদের জবাব দেন তাহলে আপনি তাদের আপনার সমান উচ্চতায় রাখছেন। আপনি যদি তাদের গুরুত্ব দেন তাহলে তারা সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠ। আপনি জবাব না দিলে নিজেকে বলছেন আমি তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যার নাম আত্মমূল্যবোধ। যাদের আত্মমূল্যবোধ বেশি তাদের বাইরের স্বীকৃতির প্রয়োজন হয় না। তাদের মনে একটি সঠিক মাপকাঠি থাকে, তারা জানে তাদের মূল্য কত। যাদের আত্মমূল্যবোধ কম তাদেরই অবিরাম ব্যাখ্যা, প্রমাণ, অবিরাম ব্যাখ্যা, প্রমাণ এবং তর্ক করার প্রয়োজন হয়। মনোবিজ্ঞানী ম্যাসলো তার চাহিদা স্তর মনোবিজ্ঞানী ম্যাসলো তার চাহিদা স্তর তত্ত্বে আত্মসম্মানের চাহিদা আত্মোপলব্ধির ঠিক পরেই রেখেছেন। তবে তিনি একই সাথে উল্লেখ করেছেন প্রকৃত আত্মসম্মান আসে ভেতরের প্রকৃত আত্মসম্মান আসে ভেতরের আত্মস্বীকৃতি থেকে, বাইরের হাততালি থেকে নয়। একজন ব্যক্তি যদি সবসময় অন্যের মূল্যায়নের উপর নির্ভর করে আত্মসম্মান বজায় রাখে তাহলে তার আত্মসম্মান বালির দুর্গের মত, একটি ঢেউই তাকে ভেঙে দিতে পারে। সুতরাং জবাব না দেওয়া নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান। আপনি নির্বতার মাধ্যমে বিশ্বকে বলছেন আমার মূল্য, আপনার সংজ্ঞার প্রয়োজন নেই। এখানে এসে আমার একটা খুব মজার ঘটনা মনে পড়ছে। আপনি কি কখনো খেয়াল করেছেন যারা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ক্লান্ত থাকে তারা প্রায়শই সেই সব মানুষ যারা প্রতিটি মন্তব্যের উত্তর দিতে বাধ্য। তারা ভয় পায় যে কাউকে অবহেলা করা হবে, ভয় পায় যে মানুষ তাদের ভুল বুঝবে, ভয় পায় যে মানুষ তাদের অহংকারী ভাব। ফলস্বরূপ কি হয়, তাদের সময় টুকরো টুকরো হয়ে যায়, তাদের আবেগ বিভিন্ন কণ্ঠস্বর দ্বারা ছিন্নভিন্ন হয়। শেষ পর্যন্ত তারা নিজেরাই কে তা ভুলে যায়। আর যারা সত্যিই জীবনকে গভীরভাবে বোঝে তারা প্রায়শই সেই সব মানুষ যারা নির্বাচনী অন্ধত্ব বেছে নেয়। তারা দেখতে পায় না এমন নয়, তারা দেখতে পায় কিন্তু উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জানে উত্তর দেওয়াটা অসীম, কিন্তু জীবন সীমাবদ্ধ জীবন অসীম উত্তরে ব্যয় করা এই পৃথিবীতে সবচেয়ে বোকামি কাজ। নির্বতা মানে হার মানা নয়, নির্বতা মানে যুদ্ধক্ষেত্র বেছে নেও। ব্যাখ্যা করা মানে যোগাযোগ নয়, ব্যাখ্যা করা মানে আত্মক্ষয়। সত্যিকারের দক্ষ ব্যক্তির তারা নিজেদের প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করে না, কারণ তারা জানে সময়ই সেরা প্রমাণ, ফলাফলই একমাত্র উত্তর। যদি আপনি এই আলোচনা থেকে বুঝতে পেরে থাকেন কেন প্রকৃত শক্তিশালী মানুষও কখনো ব্যাখ্যা করে না, যদি আপনিও কখনো একটি কথা, একটি চাহনি বা একটি ভুল বোঝাবুঝির কারণ কয়েকদিন ধরে নিজেকে আবেগের জালে আটকে রেখেছেন, যদি আপনিও এখন থেকে আর সেই অপ্রয়োজনীয় কথার দ্বারা প্রভাবিত হতে না চান তাহলে চেষ্টা করুন আপনার আবেগ আপনার কাছেই রাখতে। নির্বতাকে শক্তিতে পরিণত করুন। আপনার প্রয়োজন নেই যে সবাই আপনাকে বুঝুক, আপনার প্রয়োজন নেই প্রতিটি প্রশ্নের উত্তর দেও, আপনার প্রয়োজন নেই প্রতিটি তর্ক। নিজেকে সঠিক প্রমাণ কর। আপনার শুধু প্রয়োজন নিজের জীবন ভালোভাবে কাটানো, নিজের কাজ ভালোভাবে করা, নিজের পথ ভালোভাবে চল। বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। প্রকৃত শক্তিশালী মানুষও অনেক আগেই চুপ থাকতে শিখেছে। এমন নয় যে তাদের বলার কিছু নেই, বরং কিছু কথা বলার যোগ্য নয়, কিছু মানুষ শোনার যোগ্য নয়।